শোনা যাচ্ছে কি না? শোনা যাচ্ছে? একটু দেখেন শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা জয়েন করেছো তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু দেখো তো, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা যারা জয়েন করেছো আজকে ক্লাসে আমাদের শোনা যাচ্ছে মনে হয়, রাইট? ওকে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল আমার। হ্যাঁ, সো এর ইতিমধ্যে আমরা HTML নিয়ে আমরা তিনটি লেকচার শেষ করেছি এবং আজকে চতুর্থ লেকচার। এবং তোমাদের আজকে HTML নিয়ে যদি বলি তাহলে বলতে গেলে শেষ লেকচার টাইপের। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা আজকে কি করবা, আজকের লেকচারের পরে তোমরা পড়ার পরে যে প্রবলেমগুলো পাবা সেগুলো কি করবা, আইডেন্টিফাই করে তখন পরবর্তী যে ক্লাস আছে তোমরা প্রয়োজনে তুমি ওখানে পরবর্তী ক্লাসে কমেন্ট করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের সেগুলো সলভ করে দেবো। সো আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে আজকে বেশ কিছু বিষয় যেগুলো তোমাদের ক নাম্বারে আসে অথবা MCQতে আসে এবং বেশ কিছু অ্যাট্রিবিউট নিয়ে তোমাদের একটু পরিচিতি করাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেগুলো বিশেষ করে বোর্ড কোশ্চিন অ্যানালাইসিস করে এখন বিষয়গুলো আর কি দেখানো। কারণ তোমরা ইতিমধ্যে যদি তোমাদের কথা বলি, ইতিমধ্যে তোমরা তো তার বেশি সময় নাই, অল্প সময় আছে। সো এই অল্প সময়ের মধ্যে তোমরা এখন যে কাজটা করবা, বোর্ড কোশ্চিনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। কেমন? বিশেষ করে 2023 সালে যে বোর্ড কোশ্চিনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা। প্রবলেম থাকলে সেটা কমেন্ট করবা, আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আজকে আমরা যে বিষয়টা বলবো সেটা আমি আগেই বলে ফেলেছি যে আজকে আমরা কি শিখবো মূলত। তো যেটা দেখবো আজকে সেটা হচ্ছে যে HTML নিয়ে আলোচনা আমাদের লাস্ট যে করেছিলাম তারপর থেকে আজ সকালে লাস্টের দিন আমরা যেটা আলোচনা করলাম, সর্বশেষ লেকচার যেটা আমাদের যেখান থেকে ছিল, আমি যদি সেখান থেকে বলি, আমরা যে সর্বশেষ লেকচার পড়েছিলাম কি যে তোমার লিস্টগুলো নিয়ে আর কি নিয়ে বলো তো, আর টেবিল দুইটা একসাথে, এবং তোমাদেরকে 2023 সালের কোশ্চেন ব্যাংকগুলো আমি সলভ করে দিয়েছিলাম, রাইট? তো এখন দেখো আমরা যদি একটু করি তাহলে শুরু করি তাহলে কেমন হয় দেখো। তো তোমরা যারা আছো তোমরা একটু কমেন্ট করো শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার কিনা। আমি তাহলে এখনই চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমি ভালো আছি। কমেন্ট করেছো কে? সিফাত। হ্যাঁ, সিফাত ইসলাম কমেন্ট করে না, হ্যাঁ সিফাতুল্লাহ ইসলাম। হ্যাঁ, ঠিক আছে, গুড, আমি ভালো আছি ভাইয়া, তোমরা জয়েন করো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো আমরা যদি শুরু করি তাহলে কেমন হয় দেখো। হ্যাঁ, আমরা যদি শুরু করি, আমরা লাস্ট লেকচারটা আলোচনা করেছিলাম তোমার যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে দেখো আমি একটু বলি দিয়ে আমরা সেখান থেকে শুরু করি। এক হচ্ছে লিস্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আর দুই হচ্ছে কি টেবিলগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সর্বশেষ লেকচার যেটা আমার টেবিল নিয়ে আলোচনা করা হয়েছিল এবং লিস্ট নিয়ে। এবং তোমাদেরকে একটা কথা বলছি, সিক্রেট বলতে পারো তোমরা। হ্যাঁ, এই যে এখান থেকে টেবিল এবং লিস্ট এই রিলেটেড কোশ্চেন কিন্তু একটা থাকবে এবং তোমার আছে, রাইট? তো কোশ্চেনগুলো যদি তোমরা অ্যানালিসিস করে দেখো তাহলে টেবিল এবং লিস্ট মিক্স করে একটা কোশ্চেন থাকতে পারে অথবা আলাদা আলাদা থাকতে পারে। আর যে বেসিক ট্যাগগুলো তোমাদের যে প্র্যাকটিক্যালি আমি করিয়েছিলাম সেইটা সহকারে তোমাদের ক্লাসগুলো থাকতে পারে। হ্যাঁ, তো লিস্টগুলো এগুলো থাকে, আর যে বেসিক যে খগুলো সেগুলো আজকে আমরা দেখবো একটু, বেশ কিছুগুলো। হ্যাঁ, এখন দেখো বেশ কিছু অ্যাট্রিবিউট তোমাকে আজকে দেখাবো এবং বেশ কিছু ট্যাগ দেখাবো, তারপরে তোমার আজকের যে সমাপ্তি এই অধ্যায়ের তোমাদের এগুলো আমরা আজকে দেখবো। হ্যাঁ, তো দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, দেখো আমরা এটা লাস্টের দিন করেছি। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন দেখো যেটা বলছিলাম আজকে যেটা শিখবো বেশ কিছু ট্যাগের অ্যাট্রিবিউট যে তোমার অলরেডি আমি আগেই বলতেছি তোমাদের যেগুলো এখন দেখাচ্ছি বা দেখাবো সেটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে বলা আর কি। হ্যাঁ, তো দেখো তার মধ্যে অন্যতম যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সহ ব্যাখ্যা করে, এটা বোর্ড কোশ্চেন আসছে, খ নাম্বারে আসছে। কি বলতো বলেছে যে ফন্ট ট্যাগ এর অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করো। কি বলতো? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। এই যে এরকম একটা কোশ্চেন তোমার খ নাম্বারে আসছে, বোর্ড কোশ্চেন। হ্যাঁ, তো আমরা দেখি তাহলে, এটা অনেকেই তোমরা ভুল টুল করো, খাতা দেখলে বোঝা যায় আসলে। তো আসলে ফন্ট ট্যাগটা কি, ফন্ট ট্যাগটা যদি তোমাদের দেখায়, দেখো এই দেখো ফন্ট ট্যাগটা লেখে এইভাবে, এই দেখো ফন্ট FONT ফন্ট, এই দেখো ফন্ট ট্যাগ শুরু করলাম, এই দেখো যে ফন্ট ট্যাগটা কি করে দিলাম, শেষ করে দিলাম। দেখো তাহলে এখন দেখো এই ফন্ট ট্যাগ শুরু এবং ফন্ট ট্যাগ শেষ, তাহলে এখানে এর ভেতরে যে লেখাটা দিবা অর্থাৎ স্টার্টিং, এই ট্যাগটাকে বলে স্টার্টিং। এখন দেখো আরেকটা বলে দিই, সাপোজ এখানে আমি লিখে দিলাম কি, আমি সাপোজ এখানে লিখলাম কত, আমি ডুয়েট লেখাটা লিখলাম। দেখো হ্যাঁ, এখান থেকে তোমাদের যে নৈর্ব্যক্তিক আসে, তোমরা এত বড় হয়ে গেছো তারপরে কিন্তু এটা ভুল কর চিনতে।
দেখো তো এই যে একটা ট্যাগ, এই ট্যাগটাকে আমরা স্টার্টিং ট্যাগ বলি না? কি ট্যাগ বলো তো? স্টার্টিং ট্যাগ বলি। আর এই যে এই ট্যাগটাকে আমরা কি বলি? এন্ডিং ট্যাগ বলি, তাই নয় কি? এই যে এন্ডিং ট্যাগ বলি, তাই না? এই যে এন্ডিং ট্যাগ। আচ্ছা, আর এই যে এর মধ্যবর্তী যে লেখাটা, অর্থাৎ স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মধ্যবর্তী লেখাটাকে কি বলে তোমরা বলো তো, একটু কমেন্টে করো তো কি বলে এটাকে? এটাকে বলে যে কন্টেন্ট এলিমেন্ট অথবা এলিমেন্ট কন্টেন্ট, তুমি যেটা বলো না কেন। আমি সাপোজ দিলাম যে কি কন্টেন্ট, সাপোজ দিলাম কি কন্টেন্ট, কন্টেন্ট অথবা এলিমেন্ট, আমি যেটা বলি না কেন, এই যে এলিমেন্ট। ওকে, এটা তোমার নৈবেত্তিকে আসে আর কি, যে এই যে এরকম একটা উদাহরণ দিয়ে বলে যে এই মধ্যবর্তী যে টেক্সট, এটা কি আসলে, এটা হচ্ছে কি কন্টেন্ট এলিমেন্ট বা এলিমেন্ট কন্টেন্ট, এটা হলো। এখন দেখো এই যে এটা হলো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। এখন ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট আসলে মূলত কয়টা? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট আমার 3টা। কয়টা বলো তো? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট 3টা। এখন দেখো আমরা ফন্ট ট্যাগের কি কি অ্যাট্রিবিউট আছে সেটা আমরা দেখি, সেখান থেকে আমরা শুরু করছি। হ্যাঁ, দেখো ফন্ট ট্যাগের কি কি অ্যাট্রিবিউট। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট 3টা, তার মধ্যে অন্যতম যদি আমরা একটু বলি, দেখো এই যে এটা, এই যে এগুলো আমরা এগুলো তো জানি, এগুলো তাই মুছে দিলাম। হ্যাঁ, এই যেগুলো মুছে দিলাম। দেখো একজন ক্লাসে মানে অন লাইভ ক্লাসে বলেছে যে ভাই আপনি যেগুলো পড়ান এগুলো মুছে মুছে করাবেন। আমি কিন্তু একসাথে যে কাজটা করি, এই পুরোটাকে একবার ছোট করে ফেলে তখন আগে পরবর্তী লেখাগুলো লেখাই। তোমরা একজন বলেছো যে এটা যদিও কারেকশন, ভালো লাগছে তোমার কথা, তো আমি তাহলে একটু মুছে মুছেই তোমাদের দেখাই। দেখো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট 3টা। একটা হচ্ছে কি, একটা ফেস, একটা আমি একটু লিখে দিই এখানে, সেটা হচ্ছে একটা কত ফেস। তারপরে কি তোমার 2 নম্বর হচ্ছে কত কালার। হ্যাঁ, তারপরে 3 নম্বর হচ্ছে কি তোমার সাইজ। কি কি বলো তো? ফেস, কালার, সাইজ, এই 3টা হচ্ছে তোমার ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। তাহলে দেখো যে বিষয়টা বলছিলাম যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট যদি আমরা ব্যাখ্যা করতে বলি তাহলে স্যার লিখবো কিভাবে? দেখো ফন্ট ট্যাগটা কেমন, ফন্ট ট্যাগটা লিখবো এভাবে যে ফন্ট, হ্যাঁ, তারপর লিখবা ফেস। কি লিখবা? ফেস। ফেস লিখে তখন এখানে তুমি কি দিবা, যে তোমার এই ফন্টের নাম দিবা, তুমি যে লেখাটা করবা তার সেই লেখাটার ফন্টের নাম। তাহলে সাপোজ আমি এখানে লিখে দিলাম কত ফন্ট নেম। কি লিখে দিলাম? ফন্ট, এই যে নেম লিখে দিলাম, যে ফন্ট নেম, তুমি যে নামটা দিবা সেটা। তারপরে এটা হলো ফেসে কিন্তু ফন্টের নাম হয়, কিন্তু মনে রাখো। আর কি বলেছিলাম যে কালার। এখন তুমি যদি যে লেখাটা দিচ্ছ সেই লেখাটার যদি কালার করতে চাও, তাহলে তুমি সাপোজ আমি কালার দিলাম রেড, তাহলে কি হবে যে তুমি কি ফন্ট কালার। ওকে, তারপরে তুমি যদি কালার মানে লেখাটাকে বড় করতে চাও তাহলে কি করবা তুমি, অর্থাৎ সাইজ দিতে চাও, তাহলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সাইজ বলে দিতে পারো। তাহলে কি বলে দেবা? সাইজ, SIZE, সাইজ। তুমি সাপোজ এখানে দিলাম সাপোজ 10। তারপরে যে লেখাটা এখানে লিখেছিলাম আগেই, সেই লেখাটা আমি এখানে লিখে দিলাম, যে কি লেখাটা? ডুয়েট লেখাটা লিখে দিলাম সাপোজ। এখানে দেখো যে ফন্ট ট্যাগটা আমি শেষ করে দিলাম। দেখো যে ফন্ট ট্যাগটা আমি শেষ করে দিলাম। দেখো এই যে দেখো এই হলো কথা। এখন দেখো এখানে আমরা 3টা অ্যাট্রিবিউট ইউজ করেছি। কি অ্যাট্রিবিউট? দেখো যে ফেস, কালার এবং সাইজ। এই যে ডুয়েট লেখার উপরে তোমার এই যে এখানে যে ফন্ট নেমটা দিবা তুমি সেই লেখাটা কাজ করবে, মনে করো এরিয়াল দিলা বা যে লেখাটা দিবা সেটা এখানে এই ফন্টের নামটা দিলা। তারপরে কি দিলা? কালার দিলা। তুমি এই কালারটা যখন আউটপুট দেখাবে তখন এই কালারটা রেড দেখাবে। হ্যাঁ, এর আউটপুটটা কি আসবে বলো তো? এর আউটপুটটা রেড আসবে, যে এরকম ভাবে এই যে ডুয়েট এই লেখাটা এই যে রেড আকারে আসবে। হ্যাঁ, আর এই দেখো এটা যেহেতু 10 দিয়েছি তাহলে এই সাইজটা 10 পিক্সেল আকারে চলে আসবে, বুঝছো? এই যে এভাবে তুমি কি করতে পারবে, যে ফন্ট থেকে অ্যাট্রিবিউট ব্যাখ্যা করতে পারবে। মানে তোমার কি অলরেডি বোর্ডে আসছে, সেটা আমি তোমাদের একটা বোর্ড কোশ্চেন এগুলো দেখাই দিলাম। হ্যাঁ, আচ্ছা এগুলো। আর আমাদের এই অধ্যায় থেকে যে বিষয়টা ছিল সেটা তোমাদের কিছু ইয়া করে দেওয়া, সেটা হচ্ছে যে একটা ফর্ম ডিজাইন করা আমাদের এই ট্যাগে ছিল। তবে এটা তোমাদের খুব বেশি আসে নাই, ওই জন্য আমি আর এটা করলাম না। তোমাদের তোমরা নিশ্চয়ই পারো, অথবা তোমাদেরকে অফলাইন ক্লাসগুলোতে আমি নিজেই করিয়েছি। হ্যাঁ, তো দেখো তোমরা এখানে অনেকে আছো যে তোমরা বিষয়গুলো পারো না। তো আজকে তোমাদেরকে আমি পুরো অধ্যায় নিয়ে একটা ওভারভিউ দিব এবং বাকি যে কতটুকু আছে সেটুকু শেষ করবো। দেখো তাহলে দেখো যে এগুলো আমরা আলোচনা করলাম, রাইট? আচ্ছা, তা এটা দেখো, এটা ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট দেখলাম। আর কি কি অ্যাট্রিবিউট আছে দেখো আমার আজকে দেখবো, সেটা কি স্টাইল অ্যাট্রিবিউট দেখবো। স্টাইল অ্যাট্রিবিউটের কিছু বিহেভিয়ার দেখবো আমরা। হ্যাঁ, কেমন কিভাবে কাজ করে। এখন দেখো তোমরা তো নিশ্চয়ই জানো যে তোমাদের এই HTML এর যে মূল যে সিনট্যাক্স বা ফরম্যাটটা কেমন হয়, তুমি নিশ্চয়ই জানো। আমি তারপর আবার একটু বলি। সাপোজ এখানে তুমি এই রেড কালার কি দেখা যায় না? দেখো এখানে লিখবা কত ডক টাইপ। এই দেখো কি লিখবা? ডক টাইপ HTML। লেখাটা ম্যান্ডেটরি না, তবে লিখলে ভালো। এই লেখাটা লিখলাম আমি, ব্ল্যাকটাই নেই, ব্ল্যাকটা মানে বেশি বোঝা যায়। তারপরে কি লিখতে হয়? যে HTML লিখতে হয়, আর যেটা লিখবা সেটাকে HTML-টা ক্লোজ করতে হয়, তাই তো? লিখে দিবা কত? এই যে HTML ক্লোজ। তারপরে কি করবা? যে এর একটা দিবাংশ কত? হেড দিবা। কি দিবা? হেড। তাহলে হেড শুরু করলা, আর আমরা তো জানি হেডের ভিতরে টাইটেল থাকে, রাইট? তাহলে আমি এখানে সাপোজ আমি দিয়ে দিলাম টাইটেল দিয়ে দিলাম। এখানে তুমি যে কোনো কিছু দিতে পারো। সাপোজ টাইটেল যেটা তুমি দিবা টাইটেলটা ক্লোজ করে দিবা, TITTLE।
আমরা জাস্ট তোমাকে মেন ফরম্যাটটা বলতেছি, তারপরে এখানে তুমি মেটা ট্যাগ ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা গুড, আরেকটা কথা মনে আসছে, সেটা আমি এখনই দেখাই দিই। সেটা হচ্ছে কি, যে এখানে দেখো যে এই হেডটা ক্লোজ করে দিলাম, দেখো হেডটা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। তারপর আমরা জানি কি বলতো, যে বডি, এই বডি ট্যাগের ভেতরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি, যাবতীয় কাজ করা আমরা এই বডি ট্যাগের ভেতরে করবো। দেখো কি, দেখো বডি। এখন সাপোজ আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, কি নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ। আমি লিখলাম যে দেখো যে আমার নাম মিঠু, আমি সাপোজ এই লেখাটা লিখলাম, হ্যাঁ আমার নাম মিঠু, সাপোজ আমি এই প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমি এই যে দেখো এই লেখাটা লিখলাম। এখন দেখো আমি যদি এই লেখাটা লিখি তাহলে দেখবা যে কিছু কিছু আমাদের এডিটর আছে, লেখাটা ভেঙে ভেঙে যাচ্ছে, তুমি এই আমার নাম মিঠু এই লেখাটা পাবা না। কি হয় জানো, এই লেখাটা ফন্টগুলো ভেঙে নেমে যাবে এবং একেবারে তুমি বুঝতেই পারবে না আসলে কি ফন্ট, কি টাইপের ফন্ট এটা। তখন আমাকে যে কাজটা করতে হয়, যে এর কারণটা হচ্ছে কি, যে এই বাংলা ফন্টটা সে বুঝতে পারে না। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে ইউনিকোড ব্যবহার করে সে বাংলা যেন বুঝতে পারে সেই ব্যবস্থা আমাকে করতে হবে। তাহলে ইউনিকোড মানে তোমরা নিশ্চয়ই পড়েছো, যে তোমার কি অধ্যায় পড়েছো বলো তো, তোমরা 3 নম্বর অধ্যায় সর্বশেষের দিকে পড়েছিলে, যখন কোডের ব্যবহারগুলো ছিল, কি পড়েছিলাম, ASCII কোড, EBCD কোড, BCD কোড, ইউনিকোড, এগুলো পড়েছো না? তো ইউনিকোড আমরা জানি 16 বিটের একটা কোড, এখানে পৃথিবীর সকল ভাষাকে রিপ্রেজেন্ট করা যায়, বোঝানো যায়। তো আমরা এখানে ইউনিকোড দ্বারা তাকে বোঝাতে হবে, রাইট? তো এখন যদি এটা করি তাহলে যে কাজটা করতে হবে আমাকে, কয়েকটা ফরম্যাট আছে মূলত। তো কয়েকটা ফরম্যাট আমি তোমাকে একটা দেখাই, যে তুমি যদি বাংলা লেখাগুলো, তোমার যদি প্রশ্নে আসে যে বাংলা লেখা যদি সমর্থন করছে না, বা একটা তোমাকে আউটপুট দিয়েছে দৃশ্যকল্প হিসাবে, যে লেখা বাংলাগুলো তোমার ফন্টগুলো ভেঙে ভেঙে আসতেছে, তখন তুমি কি করবা? তখন বলছি যে উদ্দীপকের এই দৃশ্য 1 বা তোমার যে দৃশ্যকল্প 1, এটা যে বাংলা লেখা সমর্থন করার জন্য তুমি একটা কোড করো, তাহলে তুমি কি করবা? এরকম যদি হয় তাহলে আমরা একটা মেটা ট্যাগের ব্যবহার দেবো। কি ট্যাগের ব্যবহার? মেটা ট্যাগ। আমি একটু ডিফারেন্ট কালার দিচ্ছি, হ্যাঁ দেখো এটাতে আমরা ডিফারেন্ট কালার দিলাম, দেখো বুঝতে পারবো নিশ্চয়ই। আমি এখানে কি দেবো, মেটা ট্যাগ নিলাম। আমি একটু রেডটাই নিই, তো মনে হয় বোঝা যায়, রাইট? রেডটা নিলাম, দেখো এই ডিফারেন্ট কালার দিলাম। সাপোজ এই মেটা ট্যাগ নেবো, কি ট্যাগ? মেটা। এখানে তোমাকে লিখতে হবে চার্টসিট, CHARSET, অর্থাৎ কি মেটা চার্টসিট মানে কত, ক্যারেক্টার সেট, হ্যাঁ এটা লিখতে হবে। তোমাকে যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে যে এটা লিখতে হবে, কি লিখতে হবে, যে UTF-8 লিখতে হবে। কি লিখতে হবে? UTF-8, অর্থাৎ কি, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, রাইট? এটা তোমাকে লিখে দিতে হবে, হ্যাঁ। তো এখন দেখো যেটা বলছিলাম, তাহলে এটা এই লেখাটা লিখে দিলাম আমরা, এই লেখাটা লিখে দেই। এখানে কি লিখে দেবো বলো, যে UTF, এই দেখো -8, এই লেখাটা কি করে দিলাম, লিখে দিলাম। এই লেখাটুকু যদি লেখো তাহলে তুমি কি এখন যে বাংলা লেখো, যাই লেখো না কেন, তোমার এখন যদি তোমার ব্রাউজারে সাপোর্ট না করে থাকে, তাহলে তোমার এখন এটাই লেখাটা দিলে তুমি ব্রাউজারটা সাপোর্ট করাতে পারো, বাংলা লেখাটা সাপোর্ট করাতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে এখানে দেখো তুমি এই লেখাটা অলরেডি সবসময় লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখানে দেখো যে টাইটেলটা যেহেতু কোনো কিছু দেওয়া নাই, আমি একটা টাইটেল দিয়ে দিলাম, সাপোজ যে কোনো একটা টাইটেল দিলাম। সাপোজ আমি আমার বিশ্ববিদ্যালয়ের নামটাই দিই, সাপোজ ডুয়েট লিখে দিলাম, দেখো এই দেখো ডুয়েট লিখে দিলাম, রাইট? তো এই হলো তোমার কি টাইটেল, আর দেখো মেটা চার্টসিটের ব্যবহার। এখন দেখো যে বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য আমি যেখানে আসলাম, তুমি যদি চাচ্ছ যে ভাই আমি যে আমার নাম মিঠু এই লেখাটার উপর আমি কালার করব, কার উপরে কালার করব, যে আমার নাম মিঠু এই লেখাটার উপরে কালার করব, তাহলে আমি কি করতে চাচ্ছি, কি করবো আমরা শুধুমাত্র এই ইন্ডিভিজুয়াল লাইন, এই যে আমার নাম মিঠু, বা তোমার এখানে আরো কোনো অনেকগুলো ট্যাগ আছে, শুধুমাত্র আমি এই লেখাটার উপর কালার করতে চাই, তাহলে এটা কেমনে কালার করতে পারি? দেখো এরকম যদি করি তাহলে আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটা স্টাইল অ্যাট্রিবিউট। আমি একটু দেখো এই পাশে যদি আমি তোমাদেরকে দেখাই দেই আগে স্টাইল অ্যাট্রিবিউটটা কাজ করে কেমন। মূলত স্টাইল অ্যাট্রিবিউটটা এরকম ভাবে লিখতে হয়, যে কি লিখতে হয়, স্টাইল লিখতে হয়। কি লিখতে হয়? স্টাইল লেখার পরে তুমি যদি কালার চাও, তাহলে ওই যে লেখাটা যেটা দিবা সেখানে কালার, এটাকে বলে আমরা সিএসএস করা বুঝাই। আমাদের সিএসএস কি ইনলাইন সিএসএস, এটা যেটা এখন দেখা যাচ্ছে ইনলাইন সিএসএস, হ্যাঁ। তোমার সিএসএস কয়েক ধরনের আছে, তো তার মধ্যে ইনলাইন সিএসএস একটা। তারপর দেখো যেটা বলছিলাম, যে কত এখানে লিখে দিবা, কত কালার দিয়ে কোলন দিবা, কি দিবা, কোলন দিয়ে তখন তুমি এখানে কালারের নামটা দিয়ে দিবা, কি দিয়ে দিবা, কালারের নাম। সাপোজ আমি রেড দিয়ে দিলাম। এখন তুমি এই লেখাটুকু যদি তুমি যে এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে দাও, তাহলে তোমার কি হয়ে যাবে, আমার নাম মিঠু লেখাটুকু কি করবে, তোমার রেড কালার হয়ে যাবে। বুঝতে পারতেছো নিশ্চয়ই? আমরা যদি দেখি যে আচ্ছা, আমরা যদি দেখি তাহলে কি হয়, আমরা যদি যেটা বলছিলাম সেটা যদি একটু করি তাহলে কি হয়, যেটা বলছিলাম দেখো, তাহলে আমরা কি বলছিলাম, যে প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ এটা আমরা কি ইউজ করবো, ইনলাইন সিএসএস, লেখাটা রেড কালার করতে, তাহলে কি লিখে দেবো, স্টাইল লিখে দেবো। স্টাইল লিখে তুমি কালার করতে যাচ্ছ, কি এখানে লিখে দিবা কালার দিয়ে কি দিবা বলো তো, কোলন দিবা। কি দিবা, কোলন দিয়ে তখন তুমি যে কালার চাচ্ছ তুমি সেই কালারের নামটা তুমি লিখে দিতে পারো। অথবা দেখো
দিয়ে তখন তুমি যে প্যারাগ্রাফটা একটা স্টার্টিং ক্লোজ, তারপর তুমি যে লেখাটা লিখবে, আমি সাপোজ আমার নামটাই লিখলাম, সাপোজ যে মিঠু লিখলাম, হ্যাঁ, এই মিঠু সব থেকে সহজ নাম, ছোট নাম, হ্যাঁ, আবার মিনা রাজু গঠনের মিঠু ভাইব না, হ্যাঁ, আমি হচ্ছে কি মিনা রাজু গঠনের মিঠু না। এখন দেখো যেটা বলছিলাম, বুঝছো? তো এই দেখো এভাবে আমরা কি করলাম, দিয়ে দিলাম, তাহলে এই লেখাটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। এখন তুমি যদি এই বডির ভেতরে তুমি ইউজ করো যে বিজি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে তোমার কি হবে, পুরো যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কালার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো তুমি ইনলাইন সিএসএস দ্বারা তুমি ইউজ করতে পারো, এগুলো ব্যবহার করতে পারো। তুমি এখানে চাইলে সাইজও দিতে পারো, সাইজ এভাবে আবার করো না, তুমি সাইজ নামটা এভাবে বলে দিতে পারো, তুমি ব্যবহার করতে পারো। এগুলো গেল তোমার কথা যে কিছু অ্যাট্রিবিউটের তোমাকে ব্যবহার দেখালাম যে কি এগুলো অ্যাট্রিবিউটের ব্যাপারগুলো, হ্যাঁ। তো এগুলো নিশ্চয়ই পারবা, আশা করা যায় এগুলো খুব সহজ, এগুলো খুব জটিল কিছু না, এগুলো একদম ইজি, এগুলো পারবা। আর তোমাদের সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট তো দেখানো হয়েছে, এগুলো তো পারবা একেবারে ইজি, হ্যাঁ, এই যে এই টাইপেরগুলো। আচ্ছা, এখন দেখো যেটা বলছিলাম, তার মানে যেটা আছে এগুলো আমরা দেখলাম। এখন তাহলে তোমাদেরকে আর বেশ কিছু একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে কি, যে আমরা তো মোটামুটিভাবে এই যে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে আমরা কি করেছি, এখন অলরেডি ওয়েবসাইট একটা তৈরি করে ফেলেছি। এখন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে, তৈরি করার পরে আমরা কি করতে পারি, ওয়েবসাইট তৈরি করার পরে আমাদের যে কাজটা করতে হবে, ওয়েবসাইটটা পাবলিশ করতে হবে। কি করতে হবে, ওয়েবসাইটটা পাবলিশ করতে হবে। তো এখন ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলো আমরা এখন তোমাদেরকে একে একে দেখাই। তো তার মধ্যে অন্যতম ব্যাপারটা এরকম যে তোমাদের প্রশ্নে আসা অনেক সময় যে উদ্দীপকে XYZ একটা নাম মনে করে দিয়েছে, উদ্দীপকে XYZ একটা ওয়েবসাইট তৈরি করতে চায়। তো ওয়েবসাইটটি তৈরি করতে চাই, তো তাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। ধরো গ নম্বরে দিয়ে দিয়েছে, তাহলে একটা ওয়েবসাইট তৈরি করার পরে তো নিশ্চয়ই সেটাকে পাবলিশ করতে হবে, তাই? পাবলিশ করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করেছো, আমি একটু কমেন্টের উত্তরগুলো দেই। দেখো কমেন্ট করেছো সাদমান সাহেব, কমেন্ট করেছো ডকটাই দিলেই হবে। আর ডক টাইপ বলতে আমার মনে হয় তুমি ডক টাইপের কথা বুঝিয়েছো, হ্যাঁ, তুমি ডক টাইপের কথা বুঝিয়েছো। আরেকজন কমেন্ট করেছো কে, যে রাকিবুল, হ্যাঁ রাকিবুল কমেন্ট করেছো যে, আচ্ছা, হ্যাঁ, আবার একজন বলছো খন্দকার কমেন্ট করেছো যে এটা কোন ক্লাস, এটা হচ্ছে আইসিটি ক্লাস। তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা, তো তোমাদের আর তো অল্প কয়েকদিন সময় আছে, হ্যাঁ। তো তোমাদের জন্য দিক নির্দেশনামূলক এবং তোমাদের আমরা বলছিলাম যেটা এই কোর্সের নাম দেওয়া হচ্ছে কামব্যাক কোর্স, হ্যাঁ। তো আমরা আইসিটি ক্লাস মূলত কন্ডাক্ট হচ্ছে, হ্যাঁ। তুমি নিশ্চয়ই ট্যাগ দেখে বুঝতে পারছো আসলে কোন ধরনের ক্লাস এটা, হ্যাঁ। তো দেখো আমরা যেটা বলছিলাম সেটা যদি আমরা সেখান থেকেই থাকি, দেখো কি বলছিলাম, যে এই যে এটা, এটা আমরা একটু দেখে যাই, আমরা সেখান থেকে তোমাদের কিছু দেখাই, হ্যাঁ। দেখো এখান থেকে সাপোজ আমি যদি ফাইলটা একটু ডাউনলোড করি, দেখো, ওকে 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 জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ। আমরা এটা দেখবো এখন, খুব ইজিয়েস্ট হয়ে দেখবো বিষয়টা, খুব সহজ। এগুলো তোমাদের গ নাম্বার প্রশ্নের জন্য আসে কিন্তু, হ্যাঁ। তো তোমরা একটু পড়াশোনা করো, বুঝছো, সময় নষ্ট করো না, এখন আর সময় নাই বেশি, সময় নষ্ট করো না। আমি একটু বইয়ের ছবি তুলে নিয়ে আসছি, হ্যাঁ, তোমাদের জন্য। আচ্ছা, এটা কি ফেটে গেছে নাকি? আচ্ছা দেখিয়ে দিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছ কি এটা না ফেটে গেছে, দেখো তো। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো আমরা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, আমি একটু এখান থেকে দেখাই তোমাদের, হ্যাঁ। এই যে দেখো, একটা ওয়েব পেজ ডিজাইন করতে তোমার কি কি কাজ লাগবে, হ্যাঁ। তোমার ওয়েব পেজ ডিজাইনের জন্য তোমার যে যে কাজগুলো লাগবে আমি সেখান থেকে একটু একটু করে বলি, হ্যাঁ। দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি আর একটু জুম করি, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখন, হ্যাঁ। দেখতে পাওয়ার কথা। আচ্ছা দেখো, তো আমরা যদি একটা ওয়েব পেজ ডিজাইন করতে চাই, আমাকে যে কাজটা লাগবে সেটা হচ্ছে, দেখো তাহলে ওয়েব পেজ ডিজাইনটা কি আসলে দেখো বলছি। দেখো ওয়েব পেজ ডিজাইন হচ্ছে একটি ওয়েব পেজের জন্য বাহ্যিক কি কাঠামো তৈরি। কি কাঠামো তৈরি? বাহ্যিক কাঠামো তৈরি। দেখো আমি যদি একটু ডিফারেন্ট পেন, দেখো এটা হচ্ছে বাহ্যিক কাঠামো তৈরি, একটা ওয়েব পেজ, হ্যাঁ, বাহ্যিক কাঠামো তৈরি, যেখান থেকে ব্যবহারকারী সহজেই প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো একটা ওয়েবসাইট থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে বের করা যায় আর কি। এখন দেখো যেটা বলছিলাম, একটা ওয়েবসাইট তুমি তৈরি করবা, তোমাকে একটা ওয়েবসাইট তৈরি করার আগে তোমাদের বেশ কিছু ধাপ নিতে হবে, হ্যাঁ, ধাপ অনুসরণ করতে হবে। দেখো তো যদি ধাপ অনুসরণ করে, দেখো আমরা যে কোনো কাজ করতে গেলে কিন্তু পরিকল্পনা করি, ঠিক তেমনই তুমি এত বড় একটা ওয়েবসাইট তৈরি করবা, তোমাকে নিশ্চয়ই পরিকল্পনার ব্যাপার আছে। তো আমাদের এই ওয়েবসাইট তৈরি করতেও কি পরিকল্পনা লাগবে? সবার আগে সর্বপ্রথম যেটা পরিকল্পনা লাগবে। দেখো পরিকল্পনা আমরা একে একে পড়ি।
তারপরে কি পরিকল্পনা করার পরে তোমাকে ওয়েবসাইটে ডিজাইন করে ফেলতে হবে, ডিজাইন করে ফেললা তারপরে কি করবে, তোমাকে থিম নির্বাচন করতে হবে যে তুমি কোন টাইপের বা কেমন করবা, ওয়েবসাইটের কাঠামোগুলো কেমন হবে, কোন সাইডে কি দিব না দেবো, এরকম টাইপের তোমাকে থিম ডিজাইন চুজ করতে হবে এভাবে। তারপর তুমি কি করবা, যে তোমার এই যে অ্যালাইনমেন্ট ঠিক করবা, দেখো এখানে একটা ওয়েবসাইটের উদাহরণ দেওয়া আছে, তারপরে স্লাইসিং করবা, কোড করবা, অর্থাৎ কি সবকিছু অ্যানিমেশন, ভিডিও, অডিও, টেক্সট ডাটাবেজে সবকিছু যুক্ত করে একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। এখন দেখো ওয়েবসাইটে তো অবশ্যই টেস্টিং করা লাগবে। দেখো এখান থেকে দেখো তোমাদের নৈবেত্তিকের জন্য যেটা ইম্পর্টেন্ট, অর্থাৎ এমসিকিউ এর জন্য যেখান থেকে আসে যেগুলো, সেটা আমি তোমাদের বলে দিই। যেখান থেকে যে পূর্ণরূপগুলা, দেখো তোমরা এটা সবাই পারো, যেটা কমন একবারে, হ্যাঁ, যে কি বলতো, যে এইচটিটিপি এর পূর্ণরূপ কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সবাই পারো, এটা এমসিকিউ এর জন্য বলতেছি। দেখো আবার এই যে আইএসপির পূর্ণরূপটা কিন্তু তোমরা আবার অনেকে ভুল করো, হ্যাঁ। আইএসপির পূর্ণরূপটা কি, দেখো তো আইএসপির পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কি বললাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে কি তোমার আইএসপি এর পূর্ণরূপ, হ্যাঁ। দেখো আমি একটু জুম করবো আর একটু, আচ্ছা দেখো আমি একটু জুম করি, হ্যাঁ, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়। আইএসপির পূর্ণরূপ হচ্ছে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তোমরা এটা মনে রাখো, হ্যাঁ, ভুল করো না। আচ্ছা তারপরে দেখো যে এফটিপি, এটা কিন্তু তোমার এমসিকিউ দিতে পারে, যে এফটিপি কি ফাইল ট্রান্সফার প্রোটোকল। আর আইপি তো জানো ইন্টারনেট প্রোটোকল আমরা জানি, তাই না। আর দেখো যে দেখো সিজিআই, এটা হচ্ছে কমন গেটওয়ে ইন্টারফেস। এই যে এটা কিন্তু তোমার ভুল করে ফেলো, এটা মনে থাকে না, দিয়ে দিলে এটা ভুল না হয়। কি বলতো, সিজিআই অর্থাৎ কমন গেটওয়ে ইন্টারফেস, রাইট, এই হলো কথা। তো এগুলো দেখো। এখন তাহলে আমরা কি করলাম, যে বিভিন্ন ধরনের প্রোটোকল বিভিন্ন কিছু ব্যবহার করে আমরা কি করলাম, একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম, রাইট। এখন যে ওয়েবসাইটটা তৈরি করার ফলে এখন ওয়েবসাইটে কি করবো, আমার পিসিতে রেখে দেবো বা তোমার পিসিতে তুমি রেখে দিবা, তা নিশ্চয়ই করবে না। তুমি যে কাজটা করবা সেটা ওয়েবসাইটটাকে পাবলিশ করতে হবে তোমাকে। পাবলিশ করলে কি হবে, সবার প্রচারমুখী হবে, সবাই দেখবে। তাহলে দেখো তো তোমাকে যে কাজটা করতে হবে, বেশ কয়েকটা কাজ করতে হবে। আমি তোমাকে একটু গল্পের মাধ্যমে বলি। সাপোজ দেখো আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, তৈরি করার পর আমি কি করবো, এটা নিশ্চয়ই পাবলিশ করতে হবে। এখন সবার আগে যে কাজটা করতে হবে আমাকে, ওয়েবসাইট কি করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করতে হবে। এখন তোমার ওয়েবসাইট না থাকলে তুমি কি পাবলিশ করবা বলো, সবার কাজ হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন করা। তারপরে তুমি কি করবা বলো তো, যে তোমাকে একটা ডোমেইন নেম নির্ধারণ করতে হবে। ডোমেইন নেম কি, যে তুমি ওয়েবসাইটের নামটা কি দিবা। সাপোজ www. সাপোজ দিলাম যে mithuonlineschool.com, সাপোজ সে ফর এক্সাম্পল, অথবা avas.com, বুঝছো, এরকম টাইপের তুমি নাম দিলে একটা ডোমেইন নেম। তারপর তোমাকে যে কাজটা, তুমি যে তোমার যে ওয়েবসাইট তৈরিকৃত ওয়েবসাইট, সেটা কোথাও না কোথাও রাখতে হবে, তাই না। এখন তোমার বাসাতে রাখলে তো সবাই আমরা খুঁজে পাবো না, কোথায় রাখবা, ইন্টারনেটে কোনো একটা জায়গায় তো হোস্টিং করে রাখতে হবে তোমাকে, তারপর হোস্টিং জায়গা করতে হবে। তারপরে কি করতে হবে তোমাকে সর্বশেষ, তাহলে আমরা কি করলাম, সবার আগে বলো তো, একটু ওয়েবসাইট ডিজাইন করলাম। ডিজাইন করার পর কি করলাম, ওয়েবসাইটের ডোমেইন নেম নির্ধারণ করলাম। তারপরে কি করলাম, ইন্টারনেটে কোনো সার্ভারে রাখার জন্য আমরা কি জায়গা কিনলাম, অর্থাৎ হোস্টিং প্রক্রিয়া বললাম। তারপরে কি দেখো সর্বশেষ যে কাজটা করবো আমরা, এই ওয়েবসাইটটিকে প্রচারমুখী করার জন্য তোমাকে সার্চ ইঞ্জিনে কানেক্ট করতে হবে। কোথায় কানেক্ট করতে হবে, সার্চ ইঞ্জিনে। কারণ সার্চ ইঞ্জিনে যদি কানেক্ট না করো, তাহলে কিন্তু তোমার সার্চ দিলে কিন্তু ওয়েবসাইটটা পাওয়া যাবে না খুঁজে, বুঝছো। এখন তাহলে কি সার্চ ইঞ্জিন কি, এটা ক নাম্বার প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক নাম্বারের জন্য আসে অনেকবার, যে সার্চ ইঞ্জিন কি, অথবা সার্চ ইঞ্জিন বলতে কি বুঝে, বা সার্চ ইঞ্জিন কাকে বলে। কি বলবা, যে ইঞ্জিন দ্বারা সার্চ করা হয় তাকে সার্চ ইঞ্জিন, এটা বলবা, এটা নিশ্চয়ই বলবা না, হ্যাঁ, এটা বলা যাবে না। তোমরা খাতাতে কিন্তু এটাই লেখো, যে ইঞ্জিন দ্বারা সার্চ করা হয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। কি বলবা, পৃথিবীতে অজস্র কি আছে, ওয়েবসাইট, ইন্টারনেটে অজস্র ওয়েব সার্ভার আছে না, ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে কাঙ্ক্ষিত তথ্য সহজে খুঁজে বের করার যে টুল, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। কি বলবো বলো তো, ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে, কি বললাম, তুমি ধরো একটা সার্চ দিলা, কোনো কিছু, যে কোনো কিছু সার্চ দিলাম মনে করো, তাহলে ওই ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে কাঙ্ক্ষিত তথ্য সহজে খুঁজে বের করার যে টুল, সেটা হচ্ছে তোমার কি, সার্চ ইঞ্জিন। আমার কথা বুঝতে পেরেছো। তো এই দেখো সার্চ ইঞ্জিন কানেক্ট করতে হবে। তাহলে এখন দেখো এই যে এই প্রক্রিয়াগুলো আমরা, তোমরা দেখো এখানে তোমার যে প্রশ্নগুলো বোর্ডে আসে, সেটা হচ্ছে সাপোজ দিয়ে দিল যে কি, যে ওয়েবসাইট পাবলিশিং এর ডোমেইন নেম নির্ধারণ, ওয়েবসাইট পাবলিশিং এর পূর্বশর্ত ব্যাখ্যা করো, এরকম খ নাম্বার দিয়ে দিয়েছে। তো এখন তোমাকে বলতে হবে যে কেন, কারণ ডোমেইন নেম ছাড়া তো ওয়েবসাইট পাবলিশ করা যাবে না। তার মানে এটা অবশ্যই একটা কি গুরুত্বপূর্ণ একটা ধাপ বা অংশ, রাইট। এখন দেখো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো আমরা যেটা করি তাহলে কেমন হয়। এই যে দেখো এখানে আমাদের যে ওয়েবসাইট পাবলিশিং কি, এটা ক নাম্বারের জন্য প্রশ্ন ইম্পর্টেন্ট, হ্যাঁ। ওয়েবসাইট পাবলিশিং কি, দেখো এখানে কি আছে বলা আছে, দেখো যে কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলা হয়। কি বললাম বলো তো, কোনো ওয়েব পেজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে কি প্রক্রিয়া, এটাকে বলা হয় কি, ওয়েবসাইট পাবলিশিং, রাইট। এটা কিন্তু মনে রাখো, ক নাম্বারের জন্য কিন্তু ব্যাপক ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো এখন দেখো এর কয়েকটা ধাপ আছে, দেখো ওয়েবসাইট পাবলিশিং এর কয়েকটা ধাপ আছে। দেখো আমি কি আর একটু জুম করবো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, রাইট। দেখো আমি তো একটু দেখাই। তো ওয়েবসাইট পাবলিশিং কয়েকটা ধাপের মধ্যে দেখো একটা ধাপ কি,
যে ওয়েবসাইট পাবলিশিং এর সর্বপ্রথম ধাপ দেখো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। কি করলাম বলো তো? ডোমেইন নেম রেজিস্ট্রেশন। দেখো এটা কিন্তু ভুল করো না, হ্যাঁ কি বললাম বলো তো? ডোমেইন নেম রেজিস্ট্রেশন। কি বললাম? এই দেখো ডোমেইন নেম রেজিস্ট্রেশন। কারণ ডোমেইন নেম না থাকলে তুমি এটা কি নাম দিবা সেটা কিন্তু হবে না। তার মানে একটা সহজ সুন্দর একটা ডোমেইন নেম তোমাকে নির্ধারণ করতে হবে। এখন দেখো ডোমেইন নেম কি জিনিস সেটা তোমাকে সর্বপ্রথম যে ক্লাসটা ছিল আমাদের, যে HTML পরিচিত যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আলোচনা করেছিলাম, রাইট? ডোমেইন নেম রেজিস্ট্রেশন। তারপরে কি ছিল দেখো? ওয়েব পেজ ডিজাইন করা। অর্থাৎ তুমি তো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করলা, ঠিক আছে, কিন্তু তোমাকে ডোমেইন নেম আছে কিন্তু ওয়েবসাইট নাই, ওয়েব পেজ নাই, তাহলে কি তুমি হোস্টিং করবা, সেটা পাবলিশ করবা, সেটা তো হচ্ছে না। তাহলে কি আমার দেখো যে ওয়েব পেজ ডিজাইনিং, এটা তোমার একটা গুরুত্বপূর্ণ ধাপ। তারপরে দেখো যে ওয়েব সার্ভারে পেজ হোস্টিং, অর্থাৎ তোমাকে একটু আগে বললাম না যে তুমি কোথায় রাখবা, এটা তোমাকে সার্ভারটা কি করতে হবে, ওয়েব সার্ভারে পেজটাকে হোস্টিং করতে হবে, রাইট? এই জন্য কিন্তু জায়গা করতে হবে। দেখো এটা কি করলাম, এই দেখো যে ওয়েব সার্ভারকে পেজ হোস্টিং করলাম। তারপর দেখো সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটকে সংযুক্তকরণ। তোমাকে একটু বললাম যে এই যেহেতু ওয়েবসাইট আমরা পাবলিশিং করছি, আর পাবলিশিং মানে কি, এই ওয়েবসাইটটাকে প্রচারমুখী করার জন্য আমাদের যে ওই সার্চ ইঞ্জিন সংযুক্ত করতে হবে। তাহলে কি করা যাবে? সহজে কি করা যাবে? সহজে যে কেউ খুঁজে বের করতে পারবে। দেখো এই দেখো সহজে খুঁজে বের করতে সার্চ ইঞ্জিন সংযুক্তকরণ, রাইট? তো এই হলো কথা। তো আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই। তারপরও যদি তোমাদের ভুল হয় তাহলে আমি তোমাদেরকে বলি, আমি আমার একটা ওয়েবসাইট জাস্ট 1 মিনিট তোমাদের গল্পের মাধ্যমে বলি, তাদের মনে থাকবে। আমার একটা ওয়েবসাইট বানিয়েছিলাম, সেটা হচ্ছে যে কি, আমার একটা mithuonlineschool.com নামে একটা আমাদের ওয়েবসাইট বানিয়েছিলাম। এটা হচ্ছে আমার কি mithuonlineschool.com, সেটা ছিল আমার কি ওয়েব ডোমেইন নেম ছিল, বুঝছো? তো আমার এই ওয়েবসাইটটা বানিয়ে দিচ্ছিল আমার এক বন্ধু শরীয়ত, বুঝছো? ও এখন রাজশাহী ওয়াসাতে আছে, জব করতেছে আর কি রাজশাহী ওয়াসাতে। তো ও বানিয়ে দিয়েছিল কিন্তু আমার ওয়েব পেজটা। তারপরে কি দেখো যে আমার ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন সংযুক্ত, এই 3টা কাজ করে দিয়েছিল আমাদের জাকির স্যার, সফটওয়্যার কোম্পানির এমডি রাজশাহীতে আর কি। স্যারের প্রতিষ্ঠান নাম হচ্ছে সানাইট লিমিটেড, হ্যাঁ। সো স্যারের কাছেই হোস্টিং কিনেছিলাম, স্যার ডোমেইন নেম সার্চ ইঞ্জিন সংযুক্ত সবগুলো করে দিয়েছিল, বুঝছো? তো এখন দেখো ওই যে এই যে তাহলে কি বললাম, তাহলে আমার সবার আগে ওয়েবসাইট ডিজাইন করে দিয়েছে আমার এক বন্ধু, একজন করে দিয়েছিল। তারপরে দেখো যে ওয়েবসাইট ডোমেইন নেম কিনেছিলাম। ডোমেইন নেম মধ্যে কিনতে কত নিয়েছিল মনে হয় 700 বা 1000 কয় টাকার যেন নিয়েছিল, কয় ডলার যেন, না কয় ডলার যেন নিয়েছিল তখন, $7 না $8 যেন নিয়েছিল আমার www.mithuonlineschool.com, রাইট? যদি আমার একটা পেজ আছে mithuonlineschool.com নামে। তো এই যে দেখো নিল। তো তারপরে কি হলো দেখো যে এই যে কাজগুলো আমরা করেছিলাম ওয়েবসাইট পাবলিশ করার জন্য, যদিও সেটা এখন সচল নাই, কারণ তার পে করি নাই, পরে রিনিউ করতে টাকা দিয়ে কিন্তু করতে হয়, বুঝছো? তো এই দেখো যে এই নামে এখন পাবা, এই দেখো এই নামে আমরা কি করছিলাম, এই ডোমেইন কিনেছিলাম। দেখো এটা www. এই নামে আমরা কি করেছিলাম, ডোমেইন কিনেছিলাম। তো এটা ডোমেইন নেম, বুঝছো? নিশ্চয় বুঝতে পেরেছো। আর আমি দিলাম aabhas.com, রাইট? যে কোনো একটা দিতে পারি এরকম টাইপের। আচ্ছা এটা গেল। তারপরে দেখো কি যে এই ডোমেইন নেম কি সেটা তো জানো যে কি বলতো, যে গতদিন আলোচনা করেছিলাম যে দেখো আইপি অ্যাড্রেসগুলো মনে রাখা খুব কঠিন, আমার আইপি অ্যাড্রেসগুলো মনে রাখা কঠিন। এই জন্য দেখো যে যদি কোনো মানে বলি আমরা যে ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে, দেখো ঠিকানাটি ডোমেইন নেম। যেমন তোমাকে যদি আমি উদাহরণ হিসেবে বলি, দেখো এখানে যে আমি সাপোজ এখানে আমি এত ঢুকি, সাপোজ যে ডুয়েটের ওয়েবসাইটে ঢুকি, আমার যেটা মানে সব থেকে বেশি ব্রাউজ করা হয় যে ওয়েবসাইটটা, যেটা আমার এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ দেখো এখানে আমরা যে বলছিলাম, দেখো এই দেখো যে কি আছে https://duet.ac.bd। এই দেখো duet.ac.bd, এটা তোমার কি আমার ডোমেইন নেম, বুঝতে পেরেছো? কি নেম এটা হচ্ছে ডোমেইন নেম, ডান। তো এই দেখো এই যে দেখো এটা হচ্ছে তোমার কি ডোমেইন নেম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে ডোমেইন নেম আমাকে ডুয়েট মনে রাখলে সার্চ দিলে কিন্তু চলে আসবে, এটা তোমার কি ছিল, হ্যাঁ দেখো এটা। আচ্ছা তারপরে দেখো যে বিষয়টা বলছিলাম, তারপরে কি যে তোমার আমরা জানি যে তোমার ওয়েবসাইটের এই টপ লেভেল ডোমেইন এটাকে বলা হয়। এগুলো দেখলে আমরা বুঝতে পারছিলাম কোনটা কি টাইপের ওয়েবসাইট। .com থাকলে তোমার বাণিজ্যিক, .gov থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, .edu, .net এগুলো থাকলে আমরা বুঝতে পারবো কি যে কি টাইপের প্রতিষ্ঠান। আর কিছু কান্ট্রি ডোমেইন আছে, যেমন আমরা কি ইউজ করি যে দেখো যে আমরা www.duet.ac.bd, দেখো আমি এখানে ইউজ করলাম না, দেখো যে duet.ac.bd, এই দেখো এখানে দেখো এই লাস্টে কি আছে .bd আছে, হ্যাঁ। আর .ac মানে এটা হচ্ছে তোমার একাডেমিক প্রতিষ্ঠান, হ্যাঁ, এই হলো কথা। তো এখন দেখো যেটা বলছিলাম, তাহলে .bt যে দিয়েছে এটা তোমার কান্ট্রি ডোমেন, কি ডোমেন, কান্ট্রি ডোমেন। আর এটাই দেখো তোমার যেটা বলছিলাম, এই দেখো যে .bt হচ্ছে আমার কি কান্ট্রি ডোমেন, এই দেখো কান্ট্রি ডোমেন, হ্যাঁ। এটা বাংলাদেশের জন্য কান্ট্রি ডোমেন। আবার অস্ট্রেলিয়ার জন্য .au, বুঝছো? ব্রাজিলের জন্য দেখো যে BR, আবার তোমার ব্রাজিলের সমর্থক আছে অনেকে, হ্যাঁ। আবার দেখো যে এই যে কানাডার জন্য CA, বুঝছো? এগুলো এই টাইপের তোমার এগুলো কান্ট্রি ডোমেন। ইন্ডিয়ার জন্য দেখো যে IN, এই দেখো ইন্ডিয়ার জন্য কি IN। আবার তোমরা এগুলো মিশাই ফেলো যে ইন্ডিয়া মানে IN আর ইন্দোনেশিয়া মানে IN দিয়ে ফেলো, না এটা হবে না, হ্যাঁ। এই হলো কথা, এগুলো কান্ট্রি ডোমেন।
আর আইপি অ্যাড্রেস কি সেটা জানো যে নেটওয়ার্কে দেখো নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার একটা নির্দিষ্ট কি থাকে, ইউনিক অ্যাড্রেস থাকে, সেটা হচ্ছে তোমার কি আইপি অ্যাড্রেস। আমরা জানি যে এবং আইপি অ্যাড্রেসগুলো তোমার দুই ধরনের হয়ে থাকে, একটা আইপি ভার্সন 4, একটা আইপি ভার্সন 8, বুঝছো? এখন দেখো যেটা বলছিলাম, তো আইপি ভার্সন 4 আইপি ভার্সন 8 যদি দেখি তাহলে কি হয় দেখো। হ্যাঁ আচ্ছা দেখো এইটা হলো কথা। হ্যাঁ তো এখন দেখো আমি যদি একটু ছোট করি তাহলে কেমন হয় দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়। হ্যাঁ দেখো এই হলো কথা। তো আইপি ভার্সন দেখো যে আইপি ভার্সন 6 এর পুনরূপ যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, কি বলতো দেখো যে আইপি ভার্সন 6 এর পুনরূপ কি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এর আইপি ভার্সন প্রোটোকল 6। হ্যাঁ আর আমরা বলেছিলাম যে কি আইপি ভার্সন 4 কত বিটের, আইপি ভার্সন 4 হচ্ছে কত বিটের, যে 32 বিটের। কত বিটের বলতো, যে 32 বিটের আইপি ভার্সন 4। আর আইপি ভার্সন 6 হচ্ছে 128 বিটের। এটা তোমার কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার এতে আসছিল আর কি। হ্যাঁ আর আইপি ভার্সন 4 বলেছিলাম কি, তো তোমার দেখো যে এভাবে তোমার সাপোজ একটা উদাহরণ দিয়ে দিতে হবে 192.168.20.1, এটা সাপোজ দিলাম ফর এক্সাম্পল, একটা যে কোনো দিলাম। এটা দেখো এটা তোমার 4টা অক্টেটে বিভক্ত। কয়টা অক্টেট দেখো, ডট ডট কিন্তু 4টা অক্টেটে বিভক্ত। দেখো এই জন্য কি প্রত্যেকটা 8 বিট করে থাকে। কত বিট করে, 8 বিট। তাহলে 4 8 কত বিট হবে বলো তো, 4 8 32 বিট হবে টোটাল। আর এই আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে অক্টেট থাকে 8টা এবং প্রত্যেকটা অক্টেট থাকে 16 বিট করে। তার মানে ওখানে কত হবে এই তোমার এই 128টা। এখন খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চিন। হ্যাঁ সেটা হচ্ছে দেখো আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এর মধ্যে ডিফারেন্স, রাইট? আমরা তোমাকে একটু আগে বললাম যে কিন্তু আইপি ভার্সন 4 চারটা ভাগে ভাগ করা যায়। যেমন উদাহরণ লিখলাম না, যে সাপোজ 192.168.20.3 সাপোজ দিলাম একটা। দেখো 4টা অক্টেটে ভাগ করা আছে। এই যে 4টি অক্টেটে 4টি ভাগে বিভক্ত। আর এখানে দেখো এটা 8টি ভাগে বিভক্ত। আর এটা হচ্ছে 32 বিট, 128 বিটের অক্টেট। আর এটা সর্বমোট আইপি হবে যেটা তোমার 2 টু দি পাওয়ার 32 আর 2 টু দি পাওয়ার 128। আর এই আইপি ভার্সন 4টা তোমার কি ডেসিমাল ফর্মে থাকে, আর ওটা হেক্সাডেসিমাল ফর্মে থাকে, হলো কথা। আর ডিএনএস এটা দেখো, এটা ক নম্বরের জন্য এবং তোমার এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমার কার জন্য বলো তো, তোমার এই যে এমসিকিউ এর জন্য বলে। ডিএনএস বলতে কি বুঝো? হ্যাঁ ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। কি বললাম বলো তো, ডোমেইন নেম সিস্টেম, এই হলো কথা। তো এখন দেখো এটা তো নিশ্চয়ই জানো এটা কি জিনিস, এটা সহজ একেবারে, মনে রাখো। আচ্ছা এখন দেখো এখানে একটা কথা যেটা আমাদের, এটা যদিও তোমরা ইজিলি জানো যে আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম কি, দেখো আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক। কারণটা কি? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে আইপি অ্যাড্রেসটা কি মনে রাখা আমার কঠিন, কিন্তু ডোমেইন নেমটা কি মনে রাখা সহজ। বুঝতে পেরেছো? এই যে এই জন্য কি আইপি অ্যাড্রেসের ডোমেইন নেম মনে রাখাটা কি, এই দেখো আমার কি সহজ, বুঝছো? তো এই দেখো এভাবে আমরা কি করতে পারি বলতো, এই যেভাবে করে আমরা কাজটা করতে পারি। হ্যাঁ বলতে পারি এগুলো। হ্যাঁ দেখো এই যে দেখতে পাচ্ছ না? ওকে ঠিক আছে। ওকে তারপরে দেখো আমরা যেটা বলছিলাম সেটা ডোমেইন নেম রেজিস্ট্রেশনের কিছু প্রক্রিয়া আছে, এটা তোমরা জানো। ওয়েবসাইট হোস্টিং কি জিনিস, কিছু ফ্রি হোস্টিং পাওয়া যায়, আবার হোস্টিং প্রকারভেদ আছে, হোস্টিং এর প্রকারভেদ আছে। হ্যাঁ দেখো হোস্টিং কয় ধরনের হয়, দেখো যে একটা যেখানে দেখতে পাচ্ছ যে এই দেখো এটা ফ্রি হোস্টিং। হ্যাঁ ফ্রি হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ম্যানেজ হোস্টিং, দেখো আনম্যানেজ হোস্টিং। দেখো দেখো যে এই যে এগুলো তোমার কি হোস্টিং বলো তো, এগুলো দেখো এই হোস্টিং এর প্রকারভেদ। হ্যাঁ এই যে এগুলো তোমার হোস্টিং এর প্রকারভেদ, তোমরা জানো নিশ্চয়ই এগুলো কথা। আর এখান থেকে দেখো যে বিষয়টা পড়বা সেটা আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের পার্থক্যটা পড়বা। কি পড়বা বলো তো, আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের পার্থক্য। এই দেখো এটা কিন্তু তোমার খ নম্বরের জন্য। হ্যাঁ আইপি অ্যাড্রেস ডোমেইন নেমের পার্থক্য। আর কি আইপি অ্যাড্রেস আর ইউআরএল, এখন দুইটা হচ্ছে দুই ভিন্ন জিনিস। আইপি অ্যাড্রেসে দেখো যে তোমার কি ইন্টারনেট প্রোটোকল, ইউআরএল ইউনিফর্ম ডিসটেন্স লোকেটর এগুলো। আর এই আইপি অ্যাড্রেস দেখতে এরকম, আর ইউআরএলটা আমরা বলি না যে লিঙ্ক প্লিজ আমরা লিঙ্ক চাই, এই লেখো এই লিঙ্কটা হচ্ছে তোমার কত ইউআরএল, বুঝছো? এভাবে তোমরা করতে পারো। এখন দেখো আমরা তোমরা যারা আছো, আমি তো একটু কমেন্টগুলো তোমাদের পড়ি। কে কমেন্ট করেছো, বলছে ভাই সি প্রোগ্রামের ক্লাস কি হয়েছে? না ভাইয়া সি প্রোগ্রামের ক্লাস হয় নাই। আমাদের সি প্রোগ্রামের ক্লাস শুরু হবে আমাদের এই আজকের লেকচারের এরপর যে লেকচারটা হবে ইনশাল্লাহ সি প্রোগ্রাম থেকে শুরু হবে। হ্যাঁ তো থাইকো। আর জুবাইর আছো দেখতেছো, বলছো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? পড়তেছো না? পড়াশোনা করো, এখন সময় নাই, আর অল্প সময় আছে। হ্যাঁ এই সময়ের মধ্যে যতটুকু গোছাইতে পারো তোমার জন্য মঙ্গল, বুঝছো? আচ্ছা আর কে কে আছো তোমরা? আচ্ছা খন্দকার তো আছো, খন্দকার মাহিম আছো, জুবাইর আছো, আচ্ছা ঠিক আছে, সাইফ আছো, হ্যাঁ ওকে ঠিক আছে, রাকিব আছো, হ্যাঁ দ্যাটস গুড, ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ ও তুমি জিশান, ও তোমার তো আমি গাধার দল বলি, তুমি সেই জিশান নাকি? আচ্ছা ঠিক আছে দ্যাটস গুড, তোমাকে ধন্যবাদ। তো আচ্ছা ঠিক আছে, দেখো আমরা যেটা বলছিলাম এগুলো দেখলাম আমরা। তো এখন দেখো তোমাদেরকে যে বিষয়টা দেখাবো এখন,
আমরা মোটামুটি আমাদের যে এই অধ্যায়গুলো ছিল এই অধ্যায় থেকে আমরা আলোচনাগুলো করলাম। এখন তোমাকে কয়েকটা বিষয় একটু পরামর্শ দিই, ফ্রি পরামর্শ। হ্যাঁ, পরামর্শ কি? আমাদের যে লাস্ট একটু জিনিস দেখাই তোমার। হ্যাঁ, দেখো কোশ্চেন ব্যাংকটাতে যাই, একটু কোশ্চেন ব্যাংকগুলো দু একটা দেখাই তোমাদের। দেখো এই যে, আচ্ছা দেখো, আচ্ছা এখানে আমাদের আছে কোথায় ডাউনলোডে। হ্যাঁ, এখানে কোশ্চেন ব্যাংক। আচ্ছা ঠিক আছে, এই যে এটা। এই ঠিক আছে, দেখো এটা কোশ্চেন ব্যাংকগুলো যদি দেখো, দেখো আমরা চতুর্থ অধ্যায়ের জন্য যেটা বলছিলাম, দেখো দেখো এই দেখো এটা তোমার কি আছে। দেখো 2023 সালের কোশ্চেনগুলো যেটা আমরা দেখেছিলাম তোমাকে চতুর্থ অধ্যায়ে। দেখো আমি জাস্ট এগুলো একটু তোমাকে একটু ঝালাই দিয়ে আমি শেষ করে দিচ্ছি। দেখো আজকের ক্লাসটা খুব সহজ। দেখো আমাদের কি, দেখো যে এই যে ক নাম্বারে বলেছিলাম যে অ্যাট্রিবিউট কি, ডোমেন কি, তারপরে কি আইপি অ্যাড্রেস কি, তোমার সার্চ ইঞ্জিন কি, ওয়েব পোর্টাল কি, ইত্যাদি টাইপের যে কোশ্চেনগুলো করে থাকে সেটা হচ্ছে তোমার দেখো এই যে এগুলো হচ্ছে তোমার দেখো যে এগুলো তোমাকে ইয়া দেবে। আর বলছিলাম এইচটিএমএল একটি কেস সেন্সিটিভ ভাষা নয়, এটা তোমাকে বুঝাই দিতে বুঝবা। আমরা যদি কখনো ভুল করে সাপোজ এভাবে লিখি যে এইচটিএমএল লিখলাম, আর এখানে আমি লিখলাম যে কত, যে এখানে এইচটিএমএল বড় হাতে লিখলাম। সাপোজ দেখো এই যে এইচটিএমএল আমি কি লিখলাম, বড় হাতে লিখলাম। এটা কিন্তু তোমার ভুল হবে না। কেন ভুল হবে না? কারণ এটা তোমার কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। আচ্ছা, এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। এখানে তুমি বড় হাতে ছোট হাতে দেখো, ও কিন্তু বুঝে নিবে যে তোমাকে এটা তুমি কি লিখেছো। হ্যাঁ, তো আবার তারপরে তুমি ভেতরে কি করলা, সাপোজ একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলা, দিয়ে আবার এখানে কি প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিলাম। দেখো তাহলে এটাই দেখো, এটা এই যেটা ছোট হাতে দিয়েছি একটা মনে করো বড় হাতে দিয়েছি, অসুবিধা হবে না। এই জন্য বলছি এটা তোমার কেস সেন্সিটিভ ভাষা না। কিন্তু তোমরা নিশ্চয়ই প্রোগ্রামিং করেছো, তো প্রোগ্রামিংয়ে তোমরা দেখেছো যে এরকম তুমি লিখেছো কিরকম, যে আইএনটি, সাপোজ তুমি লিখেছো যেটা, যে তুমি লিখেছো যে আইএনটি ইন্টিজার এ এক জিনিস, আবার কত ইন্টিজার বড় হাতের এ আর এক জিনিস। এই দেখো এটা হলো তোমার কি দুরকম ভিন্ন জিনিস। তো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে সি প্রোগ্রাম হচ্ছে তোমার কি, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, আর এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়। বুঝতে পেরেছো? এই হলো কথা। ওই জন্য এটা ব্যাখ্যা করবে, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দেবে। রাইট? আর এখানে বলতে দেখো যে উদ্দীপকে দেখো পেজটি তৈরি করতে কি কি বিশেষ ত্যাগ লাগবে, এই অ্যাট্রিবিউটগুলো ব্যাখ্যা করে বানানো দেওয়া যায়। এটা তোমার নিশ্চয় বুঝতে পারতেছো কি, ওই যে 1 2 মানে অর্ডার লিস্ট, আর দেখো এটা কত আনঅর্ডার লিস্ট, আর দেখো এটা কি লিস্ট তোমার আনঅর্ডার লিস্টের মধ্যে এটা স্কোয়ার, একটা তোমার সার্কেল, এগুলো বর্ণনা করতে পারবা। আর এটা কোড তৈরি করতে বলছে। আবার দেখো যে হাইপার লিঙ্ক কি, সেটা তো দেখিয়েছি আমরা। ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো, যেটা আজকের ক্লাস যেটা আমাদের ছিল, সেটা কি বলতো, যে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো। আমরা ওয়েবসাইট পাবলিশিং এর 4টা ধাপ বললাম না, যে আজকের ক্লাসে যেটা 4টা ধাপ বললাম, এই 4টাটা হচ্ছে তোমার কি ওয়েবসাইট পাবলিশিং এর ধাপগুলো। বুঝতে পেরেছো? এই যে যেটা আমরা আলোচনা করলাম সেটা একটু আগে পড়লাম। রাইট? আর দেখো যে এই দৃশ্যকল্প 1 এর জন্য কোডিং করে, এতটুকু জন্য কোডিং করে একেবারে পানি, যে এটার জন্য কোডিং করে একেবারে পানি, একেবারে সহজ। বুঝছো? তো আজকে আমরা ক্লাস যেটা আলোচনা করছিলাম সেখান থেকে করে দেখো নাম্বারে চলে আসছে। বুঝছো? বিশ্বাস হয় নাকি? মিঠু ভাইকে বিশ্বাস হয় না? দেখো এক দিয়ে দিয়েছে। দেখো এই দেখো যেটা বলছিলাম তোমাকে, ডোমেন কি, হোস্টিং কি, আইপি অ্যাড্রেস কি, ডোমেন নেমের চেয়ে দেখো যেটা বলছে ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো। তাহলে ডোমেন নেমের গুরুত্ব কি, এটা সহজে বোঝা যায়, সহজে করা যায়, তুমি দিয়ে দিবা। রাইট? আবার দিয়ে দিও না যে আমাদের যদি পার্থক্য লিখতে বলে, তাহলে বাচ্চারা খালি লেখে যে খরচ কম, খরচ বেশি, এটা ব্যয়বহুল বেশি, এই সেই তোমরা এগুলো লেখো। এখানে আবার খরচ কম, খরচ বেশি এগুলো লেখো না। হ্যাঁ, কিছু একটু পড়াশোনা করে দিও। তারপরে দেখো হোস্টিং কি, আমরা তো নিশ্চয়ই আজকে যে তোমাকে দেখালাম শেষের দিকে যে হোস্টিংটা কি আর ডোমেন কি, আর এটার জন্য কোড করতে বলেছে, এটার জন্য কোড করতে বলেছে, ইত্যাদি। সহজ, একেবারে ইজি। দেখো হ্যাঁ, তারপরে দেখো যে এই যে এইচটিএমএল এলিমেন্টগুলো কি, এইচটিএমএল এর দেখো এলিমেন্ট তোমাকে দেখালাম কোনটা বলো তো, প্রথম দিকে উদাহরণ দিয়ে দিলাম যে এইচটিএমএল এর মধ্যে ওখানে যে থাকে। আর এ ট্যাগের গুরুত্ব, এ ট্যাগের গুরুত্বটা দ্বারা কি করা হয় বলো তো, যে অ্যাঙ্কর ট্যাগ এর দ্বারা কি করা, হাইপারলিংক করা হয়। সাপোজ দেখো হাইপারলিংকের জন্য তোমার কি বলেছিলাম বলো তো, উদাহরণ মনে আছে না, যে হাইপারলিংকের জন্য কি বলেছিলাম, যে তোমার এরকম দিলা, যে সাপোজ তুমি কি বললাম, এই যে এরকম যে এ ট্যাগ নিলা, অ্যাঙ্কর ট্যাগ নিলা, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে তখন তুমি এখানে যেখানে লিঙ্ক দিবা সেখানে দিতে হবে যেটা। তো আমি এখানে লিখি যে এখানে কি দিলা, তুমি অ্যাঙ্কর ট্যাগ দিলা। হ্যাঁ, যে অ্যাঙ্কর ট্যাগ দিলা, তোমাকে লিখতে হবে কত href দিয়ে, তখন তুমি ঠিকানাটা দিয়ে দিবা, তুমি যেখানে যেতে, এখানে তুমি লিখে দেবে ইউআরএলটা, তুমি যেখানে যেতে যাচ্ছ দিয়ে, তখন তুমি কি ক্লিক করলে যাবে। সাপোজ আমি লিখে দিলাম যে গুগল, লেখাটার উপরে ক্লিক করবে।
তাহলে গুগল, তাহলে যদি গুগল লেখার উপরে ক্লিক করে তাহলে তোমার যেখানে যে ইউআরএল দিবা সেই ইউআরএলে যাবে। এটা হলো তোমার অ্যাঙ্কর ট্যাগ। একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দেবে একটু, হ্যাঁ। আচ্ছা, এগুলো তোমরা পারবা, একেবারে সহজ। আর যেগুলো আলোচনা করেছি সেগুলোই তোমাদের দিচ্ছে আর কি। দেখো যে ব্রাউজার কি জানো না? এটা বলা লাগবে। আর যে ব্রেক ট্যাগ ব্যাখ্যা করো, ব্রেক ট্যাগ হচ্ছে একটা কি ট্যাগ? এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। কি ট্যাগ বলো তো? ব্রেক ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ এবং এই ব্রেক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। আমরা জানি ব্রেক ট্যাগটা কেমন। ব্রেক ট্যাগটা যে এরকম জাস্ট তুমি কি লিখে দেওয়া যে ব্রেক, এটা লিখে দিলেই তোমার লাইন ব্রেক করে দিবে, হ্যাঁ। এগুলো ব্রেক ট্যাগ। একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবা আর কি। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি দেখি, এই দেখো যে বলছিলাম ডাইনামিক ওয়েবসাইট কি। আমরা তো প্রথম লেকচারে তো পড়েছিলাম যে ওয়েবসাইটের পার্থক্যগুলো পড়েছিলাম, রাইট? মানে ওয়েবসাইটের ক্লাসিফিকেশনগুলো এগুলো পড়েছিলাম, যে ওয়েবসাইট কত ধরনের, কেমন কি কাঠামোগুলো বলেছিলাম, রাইট? তো এখানে তোমার ডাইনামিক ওয়েবসাইট কি নিশ্চয়ই জানো। আর দেখো ডোমেইন নেম আইপি এর পরিপূরক। এখন দেখো পরিপূরক মানে কি? একটা থেকে আর একটা একই রকম, কি একই জিনিস, খালি একটা মনে রাখা সহজ, একটা মনে রাখা এতটুকুই জাস্ট পরিপূরক অবশ্যই। কারণ ওই ডোমেনে ক্লিক করলে কিন্তু তোমার ওই যে আইপি আছে নির্ধারিত আইপিতেই যাবে, হ্যাঁ, এরকম টাইপের। আচ্ছা, এগুলো দেখো। তারপর চট্টগ্রাম বোর্ড 2023-এর কথা দেখো যে অ্যাট্রিবিউট, দেখো অ্যাট্রিবিউট কি, এটা এর আগে আসছে। দেখো এই কোশ্চেন দুটো কিন্তু আবার রিপিট হয়েছে। দেখো আরেকটা বোর্ডে অ্যাট্রিবিউট কি দেখলাম, এই যে এইচটিএমএল ভাষা কেস সেন্সিটিভ ভাষা নয়। এই দেখো এইচটিএমএল ভাষা কেস সেন্সিটিভ নয়, ব্যাখ্যা করো। একটু আগে আমরা আলোচনা করা হয়ে গেছে আর কি, হ্যাঁ। এই যে দেখো এগুলো কত রিপিট হয়েছে। তারপর দেখো আমরা যদি একটু দেখি এখান থেকে, দেখো ডাইনামিক ওয়েবসাইট কি। এই দেখো একটু আগে বললাম, এই প্রশ্নটাও রিপিট হয়েছে। দেখো 23-এ রিপিট হয়েছে। দেখো ডাইনামিক ওয়েবসাইট কি, আর আগে আমরা দেখলাম। তোমার স্ট্যাটিক ওয়েবসাইট কি দিতে পারে, আইপি কি বলতে পারে, ডোমেন কি, হোস্টিং কি, ওয়েবসাইট পাবলিশিং বলতে কি বুঝো, ওয়েব ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন কি, ওয়েব পোর্টাল কি। এই যে এই কোশ্চেনগুলো কিন্তু মনে রাখো, হ্যাঁ, মানে সহজ কিন্তু একেবারে। ইউআরএল বলতে কি বুঝো, এই যে এগুলো। তারপরে দেখো ওয়েবসাইট পাবলিশিং, এটাও কিন্তু তোমার রিপিট হয়েছে, একটু আগে দেখলাম। আর এই যে এই কোডগুলো তো তোমরা অলরেডি পারবা করতে, তোমরা এগুলো জানো। আর এবার লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা, সর্বশেষ ক্লাসটা আছে অনলাইন, দেখে নিতে পারো। এটা হলো তোমার কি লিস্টের উপরে ক্লাস ছিল, আর এটা টেবিল, দুটো একসাথে মিক্স কম্বাইন ক্লাস নিয়েছিলাম একসাথে, হ্যাঁ। এই ক্লাসটা করলে এটা পারবা। আচ্ছা, তারপরে দেখো আমরা যদি একটু আগাই, দেখো, আচ্ছা সরি, আমরা যদি দেখি কোথায় যাব, এই দেখো তার পরবর্তী যশোর বোর্ড 2023, হ্যাঁ, যশোর। এই দেখো যশোর যে এই প্রবলেমটা একদম করে দিয়েছিলাম। দেখো আবারও বলেছি, দেখো যে আইপি অ্যাট্রিবিউট কি, মানে দেখো অ্যাট্রিবিউটের উপর মনে কোনো একটা ঝোঁক আছে, বুঝছো? দেখো অ্যাট্রিবিউট কি, ক নাম্বারটা দেখলাম। আর আইপি ঠিকানায় হচ্ছে ডোমেন নেম এর গাণিতিক রূপ। আইপির ঠিকানায় হচ্ছে কি ডোমেন নেমের গাণিতিক রূপ। আমি বললাম না যে তোমার কি ডোমেন নেম হচ্ছে কি অক্টেট, অর্থাৎ কি ডোমেন নেমকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। আর ওই লজিক্যাল অ্যাড্রেসটা মনে রাখা কঠিন আমাদের জন্য, এই জন্য আমরা কি করেছি, সেটা ইংরেজি অক্ষর ব্যবহার করে সেটাকে আমরা ছোট ছোট, মানে আমাদের বোঝার সুবিধার জন্য ওটাকে রূপান্তর করেছি। সেটা হচ্ছে আমার ডোমেন নেম, রাইট? এই হলো কথা, সহজ কথা, একেবারে ইজি কোশ্চেন, হ্যাঁ। দেখো এগুলো। আচ্ছা, এই যে হলো আমাদের আলোচনা ছিল মোটামুটি এগুলোই। তো তোমাদের জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে, দেখো যে এই অধ্যায়টা নিয়ে তোমাদের জন্য যদি বলি, এই অধ্যায়টা সব থেকে সহজ অধ্যায়, হ্যাঁ, এবং সব থেকে মার্ক পাওয়া সহজ এই অধ্যায় থেকে বলতে পারো। কারণ একেবারে কোডিংয়ের যে ত্যাগগুলো আছে, এই ত্যাগগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তার মানে তুমি পারবা সবগুলো করতে, হ্যাঁ। তো যে কাজটা করবা সেটা হচ্ছে, এগুলো আমি যে ক্লাসগুলো নিয়েছি এগুলো হচ্ছে তোমাদের যারা এবার পরীক্ষা দেবা বিশেষ করে তাদের জন্য মানে বেশি হবে। তো তোমরা একটু যে কাজটা করবা, সেই এই ক্লাসগুলোকে একটু দেখে, যদি তোমরা পিছাই থাকো, অ্যাকচুয়ালি পিছাই থাকো, অথবা তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো, এখানে আছো জিশান আছে আমাদের সাথে, জিশান কিন্তু হ্যাঁ জিশানও আছে আমাদের সাথে। জিশান তো ফার্স্ট ইয়ার না, সরি, জিশান আছে। বা আরও যারা তোমরা আছো, তোমাদের একটু ল্যাগিংস আছে মনে হচ্ছে, তোমরা একটু দেখতে পারো, সমস্যা নাই, হ্যাঁ। আর চেষ্টা করো যে এই কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করার। যে প্রবলেম থাকলে তোমরা যারা গাজীপুর ব্রাঞ্চে আছো, তোমাদের জন্য আমি অফলাইনে আছি, সমস্যা নাই। আর যদি অনলাইনে প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা আমাদের যে ক্লাস হবে, পরবর্তী ক্লাস, তোমরা সেখানে দিবা, আমি তোমাদের সলভ করে দেবো ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? তো এই যে এগুলো তোমরা পড়াশোনা করো, আশা করতেছি তোমাদের এই চতুর্থ অধ্যায় এ পর্যন্ত এগুলো মানে আমরা যেটা করেছি, যেগুলো বেশি বেশি আসে আমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, যেগুলো বেশি বেশি আছে, যে টপিকগুলোতে বেশি হাত দেওয়া দরকার, তোমাদের কাজ করা দরকার, সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করছি, হ্যাঁ। তো এরপর থেকে আমাদের যে ক্লাস শুরু হবে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং নিয়ে ক্লাসটা শুরু হবে মূলত। তো এতটুকু এই হলো তোমাদের কথাবার্তাগুলো, হ্যাঁ। তো তোমরা আশা করতেছি পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকবা এবং তোমরা পড়াশোনা করবা, আশা করতেছি ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এই হলো তোমাদের কথাবার্তা। তো এই হলো এতটুকু পর্যন্ত আমি আজকের ক্লাসটা শেষ করতেছি এখানে, হ্যাঁ। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।